হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 2 সেশন 2023-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা তোমাদের পেডাগজি অ্যাক্রস কারিকুলাম বা CC04 এর চ্যাপ্টার 2 এর গুরুত্বপূর্ণ 10টা ছোট প্রশ্ন বা 2 নম্বরের প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আমাদের আজকে চ্যাপ্টারটার নাম হচ্ছে পাঠ্যক্রমে শিখন বিজ্ঞানের ঐতিহাসিক ও দার্শনিক প্রেক্ষিত, হিস্টোরিক্যাল অ্যান্ড ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ অফ পেডাগজি অ্যাক্রস কারিকুলাম। এখানে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলি রেখেছি, যার মধ্যে কিছু কিছু এমন প্রশ্ন আছে যেগুলো তোমাদের 7 নম্বরের প্রশ্ন কভার করে দিতে পারে। প্রথমে রয়েছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বা কগনিটিভ কনস্ট্রাকটিজম কাকে বলে। উত্তর হচ্ছে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ কগনিটিভ কনস্ট্রাকটিজম এই চিন্তাধারাটি বা ধারণাটি মনোবিজ্ঞানী পিয়াজের তত্ত্বের মাধ্যমে প্রকাশিত হয়েছে। তাহলে প্রজ্ঞামূলক নির্মিতিবাদের প্রবর্তক হচ্ছেন কে? মনোবিদ পিয়াজে। সাধারণত নির্মিতিবাদে যে ধারণাটিকে তুলে ধরা হয় তা হলো ব্যক্তি তার পূর্বার্জিত জ্ঞান ও অভিজ্ঞতার দ্বারা সক্রিয়ভাবে নিজে সঠিক সক্রিয়তা ও নতুন জ্ঞান গঠন করে ব্যক্তি বিশেষে এই জ্ঞানের গঠন পরিবর্তন আসে। ব্যক্তির অভিজ্ঞতার ভিত্তিতে অভিযোজন প্রক্রিয়ার সাহায্যে জ্ঞান সংগঠিত হয়। প্রজ্ঞা বা জ্ঞানের এই সংগঠন ব্যক্তির পরিবেশের দ্বারা প্রভাবিত হয়। বিভিন্ন পরিবেশে বিভিন্ন ব্যক্তি তার পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতার ভিত্তিতে সেই পরিস্থিতির সাথে অভিযোজনের মাধ্যমে যে জ্ঞান নির্মাণ করে তাকে প্রজ্ঞামূলক নির্মিতিবাদ বলা হয়। বক্তব্য এই যে এখানে জ্ঞান বা প্রজ্ঞা হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রজ্ঞামূলক যেহেতু প্রজ্ঞা বা আমাদের যে জ্ঞানের ধারণাটি বিভিন্ন পরিবেশে আমরা যে স্থানে বড় হচ্ছে তার উপর ভিত্তি করে আমাদের পূর্ব জ্ঞান ও অভিজ্ঞতা সংগঠিত হয়। পরিবেশ আমাদের এখানে খুব গুরুত্বপূর্ণ রয়েছে। এই পরিবেশের উপর ভিত্তি করে আমাদের একটা জ্ঞান নির্মাণ হয়, সেই পূর্ব জ্ঞান এবং অভিজ্ঞতা নির্মাণ হয়। সেই অভিজ্ঞতা এবং পূর্ব জ্ঞান পরবর্তীতে কোনো স্থানে অভিযোজনের মাধ্যমে, কোনো পরিস্থিতিতে অভিযোজনের মাধ্যমে নতুন জ্ঞানের সংগঠন করে। এটাই হচ্ছে আমাদের প্রজ্ঞামূলক নির্মিতিবাদ। প্রশ্ন হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কী বোঝো। এই প্রশ্নটা তোমাদের সেকেন্ড ইয়ারে যে কটা সাবজেক্ট আছে সে কটাতে ঘুরিয়ে ফিরিয়ে প্রত্যেকটাতে কোনো না কোনো কি বলছে, যদি কোনোভাবে শিশুর মধ্যে কিছু প্রতিবন্ধকতা থাকে অথচ অন্য দিক থেকে তার সব স্বাভাবিক শিশুদের মতোই তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া এবং তাদের ব্যক্তিগত চাহিদা অনুসারে সাধারণ শিক্ষালয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা দেওয়ার সুযোগই হলো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। প্রকৃতপক্ষে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যা বিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীদের চাহিদার প্রতি গুরুত্ব প্রদান করে এবং ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী সকলের জন্য শিক্ষার যথোপযুক্ত সুযোগ সৃষ্টি করে। একই ছাদের তলায় অন্তর্ভুক্তিমূলক শিক্ষণ পদ্ধতি শিক্ষণ দৃষ্টিভঙ্গি শিক্ষণের বিভিন্ন রূপ নীতি যা শিক্ষার্থীদের অংশগ্রহণকে বৃদ্ধি করে এবং তাদের মধ্যে সহযোগিতার ভাগ করে তোলে। অর্থাৎ এখানে বলছে যে যদি কোনো শিক্ষার্থীর সামান্য কিছু প্রতিবন্ধকতা থাকে সেই শিক্ষার্থীদের আমাদের যে সাধারণ বিদ্যালয়, সেই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে রেখেই সেই প্রতিবন্ধী শিশুকে আমরা শিক্ষার জন্য অন্তর্ভুক্ত করতে পারি। এতে কি হবে, আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা তারাও বুঝবে যে তার প্রতিবন্ধকতাটা সম্পূর্ণরূপে তাকে বিবর্জিত করে দেওয়া বা তাকে দূরে পাঠিয়ে দেওয়া এটা উচিত নয়। সে আমাদের সমাজেরই অংশ, আমাদেরই সঙ্গী। এতে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতার মনোভাব গড়ে উঠবে, সেই সাথে যে প্রতিবন্ধী শিশু তারও শিক্ষাতে অংশগ্রহণের উৎসাহ হবে। এটা হচ্ছে আমাদের অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। পরেরটা হচ্ছে বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে কী বোঝো। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলতে বোঝায় উচ্চমানের বুদ্ধিদীপ্ত শিক্ষার্থীদের বুঝিয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই বর্তমান পরিস্থিতিতে বিশেষভাবে অক্ষম শিক্ষার্থীদের অর্থাৎ শারীরিক এবং মানসিকভাবে বিশেষভাবে শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিশু বা শিক্ষার্থীদের বলা হয়ে থাকে। সময় যে সমস্ত শিক্ষার্থীদের বুদ্ধিমত্তা অত্যন্ত তুখর হয়ে থাকে তাদেরকে আমরা বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বলে থাকতাম, কিন্তু বর্তমানে হয়েছে কি, যারা শারীরিক ও মানসিকভাবে বিশেষভাবে একটু অক্ষমতা আছে, কিছু তাদের বুঝতে অসুবিধা হয় বা তাদের কোনো লিখতে অসুবিধা হয় ইত্যাদি, সেই সমস্তদেরকে বিশেষ শিক্ষামূলক চাহিদা সম্পন্ন শিশু বলে থাকি। 4 নম্বর হচ্ছে শিশু কেন্দ্রিকতা বলতে কী বোঝো বা শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো। এই শিক্ষা ব্যবস্থায় সমগ্র বা সামগ্রিক দৃষ্টিভঙ্গি শিশুকে কেন্দ্র করে আবর্তিত হয়, তাই তাকে শিশুকেন্দ্রিক শিক্ষা বলা হয়। এখানে প্রধানত শিশুর চাহিদা, আগ্রহ ও প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে শিশুকে শিক্ষার কেন্দ্রে স্থাপিত করা হয়, শিক্ষাদান করা হয়ে থাকে। পাঠ্যক্রম হয় জীবনমুখী ও সক্রিয়তা ভিত্তিক। রুশো এই চিন্তাকে কেন্দ্র করে শিশুর যে চিন্তাধারা, সেই চিন্তাধারায় শিশুকেন্দ্রিক ধারণাটি প্রথম গুরুত্ব পায়। এছাড়া ভারতীয় মনীষীদের মধ্যে রবীন্দ্রনাথ, স্বামীজি, মহাত্মা গান্ধী প্রমুখ শিশুকেন্দ্রিক শিক্ষার ধারণাটির উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। 5 নম্বর প্রশ্ন সামর্থ্য বা সক্ষমতা বলতে কী বোঝো অথবা সামর্থ্য ও সক্ষমতার পার্থক্য কী। এটা যদি কাকে বলে বা সংজ্ঞা দাও আসে তাহলেও তোমরা এটাই লিখতে পারবে, এবং এটা যদি পার্থক্য বলা হয় তাহলে তোমরা এটাই লিখতে পারবে। সামর্থ্য বলতে বোঝায় বিশেষ শিক্ষণ সহায়ক দক্ষতা। সামর্থ্য শিক্ষকদের শিক্ষণকে সাফল্যমণ্ডিত করে তোলে।
সক্ষমতা হলো কোনো কার্যকে যথার্থভাবে করতে পারা। সক্ষমতায় শিখনের সর্বোচ্চ সীমাকে বোঝানো হয়। সামর্থ্য হচ্ছে আমার কাছে কোনো একটা কাজ করার দক্ষতা আছে, সেই দক্ষতা দিয়ে আমি সেই কাজটা করে অতি সহজে সেই কাজে সফলতা অর্জন করতে পারি। আর সক্ষমতা হচ্ছে কোনো কাজকে যথার্থভাবে করতে পারা, সেই কাজটাকে সুন্দর করে গুছিয়ে করতে পারে। এতে আমরা বুঝতে পারি যে আমরা যখন শিক্ষার্থীকে শিক্ষা দিই তখন শিক্ষার্থীরা কতটা আমাদের শিক্ষায় বুঝতে পেরেছে, কতটা আমরা তাদের বোঝাতে পেরেছি, সেটা হচ্ছে শিক্ষকের সামর্থ্য। শিক্ষক শিক্ষার্থীকে শিক্ষাদান করছে, এতে শিক্ষার্থী অতি সহজে বিষয়টি বুঝতে পারছে, তাহলে সেটা শিক্ষকের সামর্থ্য। এবং শিক্ষার্থী যে সেই সক্ষমতাটা অর্জন করেছে, সে কাজটা ঠিক করে করতে পারছে, বলতে পারছে, বোঝাতে পারছে, সেটা হচ্ছে তার সক্ষমতা। 9 নম্বর প্রশ্ন, শিক্ষা সহায়ক উপকরণ বলতে কী বোঝো? শ্রেণীকক্ষে পাঠদানের জন্য বিষয়বস্তু জ্ঞান ছাড়াও শিক্ষকের অন্য যে সমস্ত অপরিহার্য উপকরণের প্রয়োজন হয়, যার দ্বারা শিক্ষক পাঠ্য বিষয়বস্তুকে শিক্ষার্থীদের কাছে আরও বেশি আকর্ষণীয় ও সুস্পষ্ট করে তোলে, সেই সকল শিক্ষা সহায়ক উপকরণকে শিক্ষা উপকরণ বা শিক্ষা সহায়ক উপকরণ বলা হয়। যেমন পাঠ্যপুস্তক, ব্ল্যাকবোর্ড, চক, ডাস্টার, নির্দেশক দণ্ড, বিভিন্ন ধরনের মানচিত্র, বিষয়বস্তু সম্মত ছবির চার্ট, মডেল, ছবির কার্ড, শব্দ কার্ড ইত্যাদি। 7 নম্বর প্রশ্ন, এরপরে আমাদের 7 নম্বর প্রশ্ন, প্রশ্নপত্র ও কর্মপত্রের মধ্যে পার্থক্য কী? অথবা কর্মপত্র ও প্রশ্নপত্রের মধ্যে পার্থক্য লেখো, অথবা কর্মপত্র ও প্রশ্নপত্র কাকে বলে লেখো। কর্মপত্র বা কাজের পাতা বলতে বোঝায় পাঠ এককের ছোট ছোট সামর্থ্যগুলির উপর কেন্দ্র করে তৈরি করা কিছু কাজ বা প্রশ্নের সমাহার, যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থী তার সামর্থ্যে সহজে পৌঁছাতে পারে। কাজের পাতার অভ্যাসের মধ্যে দিয়ে শিক্ষার্থীদের শিখন শুরু হয়। সাধারণত শিক্ষার্থীদের বিষয়ের সঙ্গে সংযোগ সাধন, প্রতিটি পাঠের ক্ষেত্রে শিক্ষার্থীদের আগ্রহ বোঝার জন্য শিক্ষক শিক্ষিকা কর্মপত্র দিয়ে থাকেন। কর্মপত্র শিক্ষার্থীদের সামর্থ্য অর্জনে সহায়তা করে। কর্মপত্র আমরা প্রধানত ব্যপ্ত পাঠ্যটিকার দেখবে একদম মূল্যায়ন স্তরে দিয়ে থাকি। এতে কি হয়, আমরা পাঠদান কি যা করলাম সেই পাঠদান থেকে শিক্ষার্থীর যে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এই সামর্থ্যগুলি যথার্থভাবে অর্জন করতে পেরেছে কিনা, তারা সবকটি বিষয় ভালো করে বুঝতে পেরেছে কিনা, সেটা শিক্ষক শিক্ষিকারা যাচাই করতে পারেন শ্রেণীর মধ্যে পাঠদান চলাকালীন। কিন্তু অন্যদিকে প্রশ্নপত্রের মাধ্যমে শিক্ষার্থী পাঠ নির্ধারিত সামর্থ্য অর্জন করতে পেরেছে কিনা তা যাচাই করা হয়। এই কারণে আমরা পরীক্ষার জন্য বা শিক্ষার্থীকে মূল্যায়নের জন্য যে প্রশ্ন সম্বলিত পত্র তাকে দিয়ে থাকি, তাকে আমরা প্রশ্নপত্র বলি, যা সম্পূর্ণরূপে সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের মান নির্ধারণ করা হয়, মূল্যায়ন করা হয়। কিন্তু প্রশ্নপত্র হচ্ছে আমরা মূল্যায়ন করি যখন কোনো একটা পাঠদানের সঙ্গে সঙ্গে মূল্যায়ন করছি না, আমরা কী করছি, পরীক্ষা নিচ্ছি, শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছি। কখন? যখন বিভিন্ন পর্যায়ক্রমিক মূল্যায়নগুলি হয়। পর্যায়ক্রমিক মূল্যায়নের শেষে সেখানে অনেকগুলো চ্যাপ্টার পড়ানো হয়ে যাওয়ার পর প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জ্ঞান, বোধ, প্রয়োগ, দক্ষতা, এই 4টি দক্ষতার উপর ভিত্তি করে আমরা একটি প্রশ্নপত্র তৈরি করি। সেই প্রশ্নপত্র আমরা শিক্ষার্থীদের দিই এবং সেই প্রশ্নপত্রে তারা কতটা লিখতে পারলো তার ভিত্তিতে আমরা তাদের মূল্য নির্ধারণ করি। এই হচ্ছে কর্মপত্র এবং প্রশ্নপত্রের মধ্যে পার্থক্য এবং কাকে বলে বা সংজ্ঞা। 8 নম্বর প্রশ্ন, কর্মপত্রের যে কোনো 4টি উদ্দেশ্য লেখো। এই প্রত্যেকটা প্রশ্ন বারংবার আসে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কর্মপত্র বা কাজের পাতার প্রধান উদ্দেশ্য হলো ছোট ছোট সামর্থ্য অর্জনের সাহায্যে শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত যোগ্যতার দিকে অগ্রসর করানো। 2 হচ্ছে পাঠ্য বইয়ের কাম্য সামর্থ্য ও শিক্ষার্থীদের সামর্থ্যের মধ্যে সংযোগ ঘটানো। 3 হচ্ছে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, শিক্ষার্থীদের চিন্তন ক্ষমতার বিকাশ সাধন ঘটা এবং সমস্যা সমাধানে উৎসাহিত করা। আর 4 হচ্ছে শিক্ষার্থীদের স্বমূল্যায়নের সুযোগ করে দেওয়া, হাতে কলমে কাজের মাধ্যমে ব্যবহারিক কাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা। এইখানে আমরা মোট 4টে উদ্দেশ্য উল্লেখ করেছি। 9 নম্বর প্রশ্ন, আয়োজন স্তরে কর্মপত্র ব্যবহারের ক্ষেত্রে কোন বিষয়ের উপর শিক্ষকের লক্ষ্য রাখা প্রয়োজন? আমরা যখন পাঠ্যটিকা পড়বে বা করবে তখন দেখবে যে ব্যপ্ত পাঠ্যটিকার 3টে স্তর আছে: আয়োজন স্তর, উপস্থাপন স্তর এবং মূল্যায়ন স্তর। আমরা যখন আয়োজন স্তর বানিয়েছি সেইখানে আমরা আজকে যে পাঠটা বলবো, আজকে যে পাঠটা আমরা উপস্থাপন করব, সেই বিষয় সম্পর্কে সংযোগ ঘটিয়ে পূর্ব জ্ঞানের সাথে, মানে আগের দিনে যে পাঠটা পড়িয়েছি সেইটার সাথে আজকে যে পাঠটা আমরা ওদেরকে সামনে পড়াতে চলেছি সেই পাঠটা সংযোগ করে করার চেষ্টা করি, যেখানে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণে, আজকে পাঠ গ্রহণে উৎসাহী হয়ে ওঠে এবং তাদের মনোযোগ আমরা আকর্ষণ করতে পারি। আয়োজন স্তরে কর্মপত্র বা কাজের পাতা দেওয়ার পূর্বে শিক্ষক শিক্ষিকাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ওই কর্মপত্রের বিষয়বস্তুর সঙ্গে নতুন পাঠের বিষয়ের একটি সম্পর্ক থাকে, যাতে শিক্ষার্থী কর্মপত্রের সঙ্গে উপস্থাপন স্তরে পাঠদান করা বিষয়টির সাথে সংযোগ তৈরি করতে পারে। তবে শিক্ষার্থীদের এমন কোনো বিষয়ে কর্মপত্র দেওয়া যাবে না যেটি সম্পর্কে তার ইতিপূর্বে অবহিত নয়।
আমরা মূলত কর্মপত্র মূল্যায়ন স্তরে দিয়ে থাকি। যদি কখনো আয়োজন স্তরে দেওয়া হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা এমনভাবে দিতে হবে যে সেটা যাতে কোনোভাবে নতুন যে বিষয়বস্তুটাকে পড়াতে চলেছি তার সাথে সম্পর্কও থাকে, কিন্তু কিছু পড়ানো হয়নি এমন কোনো বিষয় তার মধ্যে উল্লেখ থাকবে না। মূল্যায়ন স্তরে কর্মপত্র ব্যবহার আলোচনা করো। মূল্যায়ন স্তরে কর্মপত্র এমন হবে যার সমাধান করার মধ্যে দিয়ে শিক্ষার্থীর বিষয়কেন্দ্রিক জ্ঞান পরিপূর্ণ হয়েছে তা বোঝা যায়। অনেক ক্ষেত্রে এই কর্মপত্র দ্বারা শিক্ষার্থীর বিষয়ের সঙ্গে কতটা সংযোগ সাধন করতে পেরেছে তা শিক্ষকরা দেখে থাকেন। মূল্যায়ন স্তরে কর্মপত্রের দ্বারা শিক্ষার্থীরা তাদের কাম্য শিক্ষার সামর্থ্য কতটা অর্জন করতে পেরেছে তা মূল্যায়ন করা সম্ভব। এই ছিল আমাদের 10টা 2 নম্বরের প্রশ্ন, যেটা আমরা তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার থেকে পেডাগজি অ্যাক্রস কারিকুলামের দ্বিতীয় চ্যাপ্টার থেকে উল্লেখ করি। এর আগে আমরা তোমাদের পার্ট 2-এ যে 3টে সাবজেক্ট আছে সেই 3টে সাবজেক্টের চ্যাপ্টার 1-এর 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আলোচনা করে দিয়েছি। প্রত্যেকটা ভিডিও চ্যানেলে আছে, তোমরা গিয়ে অবশ্যই দেখে নেবে। সেই সাথে আমরা চ্যাপ্টার 2-এর 3টে সাবজেক্টের গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্নগুলি উল্লেখ করে দিলাম, অবশ্যই তোমরা দেখে নেবে।